Assalamualaikum. Hope everyone is well. এসি প্যারালাল সার্কিটের ম্যাথ করতে গেলে বা এসি প্যারালাল সার্কিটের কনসেপ্টগুলো যদি ধারাবাহিকভাবে জানতে যাই, তাহলে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হলো ভেক্টর আর ফেজর মেথড। এই বিষয়টা জানা, ভেক্টর এবং ফেজর এই মেথডটা যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজেই ম্যাথগুলো করতে পারবো। ওকে, তো চলেন আমরা একটু ভেক্টর এবং ফেজর ডায়াগ্রাম দেখে নিই। এখানে আমাদের সার্কিট দেখতে পাচ্ছি একটা, এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট। সোর্স ভোল্টেজ একটা, এখানে কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। এখানে দেখতে পাচ্ছি যে একটা রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর, নিচে ব্রাঞ্চে আছে একটা রেজিস্টর, একটা ক্যাপাসিটর। তাহলে এটা থেকে আমরা কিভাবে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারি? তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এসি সার্কিটের প্যারালাল ক্ষেত্রে, অর্থাৎ প্যারালাল সার্কিটে অবশ্যই যখন আমরা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব তখন ভোল্টেজকে রেফারেন্স হিসাবে ধরবো। কিন্তু যদি এই সেম কাজটাই করি সিরিজের ক্ষেত্রে, তাহলে সেখানে কারেন্টকে আমরা রেফারেন্স হিসাবে ধরবো। এর কারণটা হচ্ছে যে কারেন্ট আপনার সিরিজ সার্কিটে সমান থাকে এবং প্যারালাল সার্কিটে ভোল্টেজ দ্বয় কি থাকে, প্রত্যেকটা শাখায় ভোল্টেজ সমান থাকে। সো এই ক্ষেত্রে আমরা প্যারালালের ক্ষেত্রে কি করবো, ভোল্টেজকে রেফারেন্স ধরবো। আমি এই ভোল্টেজটাকে রেফারেন্স ধরলাম ভি এবং দুটো উলম্ব আঁকলাম, এটা একটা, এইটা একটা। এই দুইটা কি পরে বলি। প্রথম কাজ হচ্ছে কি, ভোল্টেজকে রেফারেন্স ধরলাম। ধরার পরে আমি যদি এই শাখাটা, এই ব্রাঞ্চটার দিকে তাকাই, তাহলে এখানে আমার একটা রেজিস্টার আছে, একটা কি আছে, ইন্ডাক্টর আছে। তাহলে আমরা জানি যে ইন্ডাক্টরের কারেন্টটা আমার লেগিং এ থাকবে। এটা হচ্ছে আমার I1 ইন্ডাক্টরের কারেন্ট, এটা কি আছে, লেগিং আছে ভোল্টেজ থেকে। তাহলে এটাকে আমি ধরলাম φ1। ওকে, আমি কিন্তু এই যে বিষয়টা বোঝাচ্ছি এটা হলো যে বিএল ট্রেজার বই থেকে, বিএল ট্রেজার বইয়ের আপনারা এসি প্যারালাল সার্কিটের 14.2 এ দেখবেন ভেক্টর অর ফেজর মেথডের বিষয়টা। তারপরে যদি আমি এবার এই ব্রাঞ্চটা নিয়ে চিন্তা করি, তাহলে এখানে আমার এই ব্রাঞ্চে একটা কি আছে, ক্যাপাসিটর আছে। আমরা জানি যে ক্যাপাসিটর যে কারেন্ট, এই কারেন্টটা ভোল্টেজের সামনে থাকে, অর্থাৎ অগ্রগামী। তাহলে ক্যাপাসিটর ভোল্টেজ কি থাকবে, সামনে থেকে I2। এখন মূল কথা হচ্ছে কেন পিছনে থাকে এবং কেন সামনে থাকে। ভোল্টেজের থেকে ইন্ডাক্টরের কারেন্ট পিছনে থাকে, কারণ ইন্ডাক্টর মূলত কারেন্টের পরিবর্তনকে বাধা প্রদান করে। অর্থাৎ কারেন্ট যদি আমি বৃদ্ধি করি তাও বাধা প্রদান করবে, কারেন্ট যদি কমাই তাও বাধা প্রদান করবে। ক্যাপাসিটর ক্ষেত্রে এটা ভিন্ন। ক্যাপাসিটর ক্ষেত্রে হলো ক্যাপাসিটর ভোল্টেজের পরিবর্তনকে বাধা প্রদান করে, অর্থাৎ ভোল্টেজ যদি আমি বাড়াই তাও বাধা প্রদান করবে, ভোল্টেজ যদি আমি কমাই তাও বাধা প্রদান করবে। এই জন্য যদি ভোল্টেজকে বাধা প্রদান করে তাহলে তো অবশ্যই কারেন্ট সামনে এগিয়ে যাবে, ভোল্টেজ পিছনে থাকবে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু কারেন্টকে বাধা প্রদান করে সেহেতু অবশ্যই কারেন্ট পিছনে থাকবে, ভোল্টেজ সামনে থাকবে। তাহলে বিষয়টা হচ্ছে এইটা। তাহলে এটা আমার φ2। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আমার I1 পাইলাম, I2 পাইলাম, এখন টোটাল আই কেমনে বের করবো? টোটাল আই যদি আমি বের করতে যাই তাহলে যে বিষয়টা আমার জানতে হবে যে এই যে আমার সার্কিটটা আছে, এই সার্কিটটার মধ্যে কার আধিক্যটা বেশি আসবে, অর্থাৎ থিটার মানের উপর কিন্তু নির্ভর করবে। দেখেন আমার এই সার্কিটের এই যে দুইটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ দুইটার মধ্যে যদি আমি যদি সহজভাবে বলি, এই ব্রাঞ্চ দুইটার মধ্যে যদি φ1 এর মান φ2 এর মানের থেকে কি হয়, বেশি হয়, তাহলে দেখা যাবে যে আমাদের ইন্ডাকটিভ লোডের আধিক্যতা বেশি। কারণ φ1 হলো ইন্ডাকটিভ লোডের কোণ, এই কোণ, আর φ2 হচ্ছে ক্যাপাসিটিভ লোডের যে কোণ, এই কোণ। তাহলে ইন্ডাকটিভ লোডের কোণের মান যদি বেশি হয় তাহলে এটা হলো ইন্ডাকটিভ এর আধিক্যতা। তার মানে আমার আমি যদি এই যে φ বের করতে যাই, শুধু φ বের করতে যাই, তাহলে কি হবে, φ1 মাইনাস φ2। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমার কি হবে, অবশ্যই ভোল্টেজ থেকে ইন্ডাকটিভ লোডের দিকে আমাদের টোটাল ফাইটা হবে। তাহলে এটা হবে আই। এবার যদি আরেকটা বিষয় দেখেন, যদি ক্যাপাসিটিভ লোডের আধিক্যটা বেশি হয় তাহলে φ1 φ2, তাহলে φ2 যদি φ1 এর থেকে বেশি হয় তাহলে এটা কি, ক্যাপাসিটিভ এর আধিক্যতা কি বেশি। তাহলে φ ইকুয়াল কি হবে, φ2 মাইনাস φ1। তাহলে যেটা পাবো সেটাই। তাহলে এটা আবার কি হবে, এটা হচ্ছে আমার
আমি যদি একটা জিনিস দেখাই, এটা যদি হয় তাহলে কি হবে, আমাদের আইটা হবে এখানে, এটা হবে আমার আই। এটা হলো আধিক্যতার উপর ভিত্তি করে। আর যদি ইন্ডাকটিভ হয় তাহলে আমাদের আই হবে কোনটা, এই যে এটা। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম। আশা করি বুঝতে পারছি। এবার যে বিষয়টা সেটা হচ্ছে, এই যে আমাদের যে সার্কিটটা আছে, এই সার্কিট থেকে আমরা কি কি বের করতে পারি। এই সার্কিট থেকে যদি আমরা হিসাব করি তাহলে জেড ওয়ান বের করতে পারবো না। এই যে জেড ওয়ান, অর্থাৎ এই যে ব্রাঞ্চটা, তাহলে জেড ওয়ান সমান কি, আর ওয়ান স্কোয়ার যোগ এক্স এল স্কোয়ার তার উপর রুট। এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমি কারেন্ট বের করতে পারবো না, আই ওয়ান ইকুয়াল ভি বাই জেড ওয়ান। এবার যদি আমি জেড টু বের করি, জেড টু তাহলে রুট ওভার আর ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ক্যাপাসিটর আছে, তাহলে আই টু বের করতে পারবো না, ভি বাই জেড টু। এখানে আবার কি বের করতে পারবো, এখানে আমি কস ফাইভ বের করতে পারবো না, কস ফাইভ বের করতে পারবো, কস ফাইভ ওয়ান ইকুয়াল কি আর ওয়ান বাই জেড ওয়ান কস ফাই টু আর টু বাই জেড টু। তাহলে এইভাবে আমি হিসাব করতে পারবো। তাহলে আশা করি ভেক্টর ডায়াগ্রামটা আমরা বুঝে গেছি। তাহলে ফেজর ডায়াগ্রামটা কিরকম হতে পারে, ফেজর ডায়াগ্রামটা যদি আমি একটু দেখাই, আলাদাভাবে যদি দেখাইতে যাই, দেখেন যদি আমি ফেজর ডায়াগ্রামটা যদি ইন্ডাকটিভ লোডে দেখাই, তাহলে ইন্ডাকটিভ লোডের কোন ভোল্টেজ, তাহলে কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি পিছনে হবে না। তাহলে এইভাবে আমরা ফেজর ডায়াগ্রাম দেখবো। তাহলে ক্যাপাসিটির ক্ষেত্রে কি ভোল্টেজ, তাহলে কি ঊর্ধ্বগামী অর্থাৎ লিডিং, তাহলে এটা কত, 90 ডিগ্রি। এটা ক্যাপাসিটরের ক্ষেত্রে, এটা ইন্ডাকটিভের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টর অর ফেজর ডায়াগ্রাম। If you like the video, then follow the page. If you watch it on Facebook, and if you watch it on YouTube, subscribe to the channel. Thank you, E-Classroom BD. Assalamu alaikum.